বহুব্রীহি পর্ব ৩। লিখেছেন হুমায়ুন আহমেদ। কণ্ঠে আশফিয়া বিনতে লতিফ। আনিস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ভয়ঙ্কর একটা রাগের ভঙ্গি করতে, যা দেখে তার ৮ বছরের ছেলে টগর আটকে উঠবে এবং কাচুমাচু করে বলবে, আমি আর করব না বাবা। টগর যা করছে তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। সে ফায়ার ব্রিগেড খেলা খেলছিল, আগুন ছাড়া এরকম খেলা হয় না। কাজী অনেক চেষ্টা করে সে বিছানার চাদরে আগুন ধরালো। তাকে সাহায্য করছিল তার ছোট বোন নিশা, যার বয়স ৫ হলেও এই জাতীয় কাজ খুব ভালো পারে। খেলার দুটি অংশ। প্রথম অংশে বিছানার চাদর এবং জানালার পর্দায় আগুন লেগে যাবে। নিশা তার খেলনা টেলিফোন নিয়ে কানে নিয়ে বলবে, হ্যালো, আমাদের বাসায় আগুন লেগে গেছে। তখন শুরু হবে খেলার দ্বিতীয় অংশ। টগর সাজবে ফায়ারম্যান। বাথরুম থেকে নল দিয়ে সে পানি এনে চারিদিকে ছিটিয়ে আগুন নেভাবে। বেশ মজার খেলা। খেলার প্রথম অংশ ভালোভাবে শুরু হওয়ার আগেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল। ৩ তলার ভাড়াটে ছুটে এলেন। একতলা থেকে বাড়িওয়ালা এলেন এবং ঘন ঘন বলতে লাগলেন, কি সর্বনাশ। আনিস গিয়েছিল বাড়ির খোঁজে। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে, গত মাসেই বাড়ি ছাড়ার কথা। এখনো কিছু পাওয়া যাচ্ছে না বলে বাড়ি ছাড়া যাচ্ছে না। বাড়িওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এবার দিনে মুখের কথা বলে আর সময় নষ্ট করবেন না, পাড়ার ছেলেপুলে দিয়ে তুলে দেবেন। গত সপ্তাহে খুব ভদ্র ভাষায় এ জাতীয় ইঙ্গিত দেয়া হয়েছে। সারাদিন বাড়ি খুঁজে ক্লান্ত ও বিরক্ত হয়ে বাসায় ফিরে টগর এবং নিশার নতুন কীর্তি শোনার পর মেজাজ ঠিক থাকার কথা নয়। আনিসের মেজাজ যথেষ্টই খারাপ, কিন্তু তা সে ঠিক প্রকাশ করতে পারছেন না। টগরের গালে একটা চর বসিয়ে দেয়া খুবই প্রয়োজন, কিন্তু হাত উঠছে না। বাচ্চা দুটির মা ১ বছর আগে মারা গেছে। মানেই দুটি শিশুর ওপর রাগ করা কিংবা তাদের শাসন করা বেশ কঠিন ব্যাপার। আনিসের বেলায় তা আরো কঠিন। রাগ তার স্বভাবে নেই। সে একদৃষ্টিতে টগরের দিকে তাকিয়ে আছে। টগর খানিকটা অস্বস্তি বোধ করছে, তবে খুব ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছে না। টগর, জি বাবা। টগর যা করে নিশার ঠিক সেই জিনিসটিই করা চাই। কাজী সেও বলল, জি বাবা। নিশা মা, তুমি এখন কোনো কথা বলবে না। টগরের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। ওকে আমি যা বলবো তা খুব মন দিয়ে শুনবে। টগর, জি বাবা। ঘরে আগুন লাগিয়েছিলে? না তো, বিছানার চাদরে লাগিয়েছিলাম, আর নিশাকে বলেছিলাম জানালার পর্দায় লাগাতে। কি জন্যে? আমরা ফায়ার সার্ভিস খেলছিলাম। খেলতে আগুন লাগে? অন্য খেলায় লাগে না, ফায়ার সার্ভিস খেলায় লাগে। আগুন না লাগলে নেভাবো কি করে? আমি খুব রাগ করেছি টগর, এত রাগ করেছি যে আমার গা কাঁপছে। কই বাবা, গা তো কাঁপছে না। তোমরা দুজনে খুব অবাধ্য হয়েছ। আমার কোনো কথা তোমরা শোনো না। রোজ অদ্ভুত অদ্ভুত সব খেলা খেলো। 2 দিন আগে দোতলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়লে। দোতলার ছাদ থেকে লাফ দেয়নি তো, গ্যারেজের উপর থেকে লাফ দিয়েছি। নিচে বালি ছিল, একটুও ব্যথা পাইনি, বিশ্বাস করো বাবা। বালি না থাকলে লাফ দিতাম না। তোমাদের কখনো আমি কোনো শাস্তি দেই না বলে এই অবস্থা হয়েছে। আজ তোমাদের শাস্তি দেব। কি শাস্তি? তুমি নিজেই ঠিক করো কি শাস্তি। আমি কিছু বলবো না। এক পায়ে দাঁড়িয়ে থাকবো বাবা? বেশ, দাঁড়াও। টগর এবং নিশা দুজনে উঠে এক পায়ে দাঁড়িয়ে গেল। দেখা গেল শাস্তি গ্রহণেও দুজনার সমান আগ্রহ। এই শাস্তিতে তারা বেশ মজা পাচ্ছে বলে মনে হলো। মিটি মিটি হাসছে। টগর, জি বাবা। একটা কথা তোমাদের সব সময় মনে রাখতে হবে। কথাটা হচ্ছে, আনিস তার দীর্ঘ বাক্য শেষ করতে পারল না। বাড়িওয়ালার ভাগ্নে এসে বলল, আপনাকে মামা ডাকে। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাড়িওয়ালার সঙ্গে বকবক করতে তার মোটেই ইচ্ছে করছে না, উপায় নেই।
ইচ্ছে না করলেও বক বক করতে হবে। আনিসের বাড়িওয়ালার নাম মির্জা সুলাইমান। ভাড়াটেদের সঙ্গে তার সম্পর্ক ভালো, শুধু ভালো না, বেশ ভালো। সুলাইমান সাহেবের ব্যবহার অতি মধুর। হাসি হাসি মুখ না করে তিনি কোনো কথা বলেন না। ভাড়াটেদের যখন ডেকে পাঠান তখন বসার ঘরের টেবিলে নানান ধরনের খাবার দাবার তৈরি থাকে। আনিস বাড়িওয়ালার বসার ঘরে ঢুকে দেখলো টেবিলে ঠান্ডা পেপসির গ্লাস, প্লেটে ফ্রুটো কেক। সুলাইমান সাহেবের বয়স 60-এর কাছাকাছি হলেও তিনি সব ভাড়াটেদের ডাকেন বড় ভাই। কেউ এই নিয়ে কিছু বললে তিনি বলেন, এটা হচ্ছে আমার অদ্ভুত দস্তুর, আমার পিতাজির কাছ থেকে শিখে। সুলাইমান সাহেব তার দোস্তর মতো আনিসকে দেখে হাসি হাসি মুখ করে বললেন, বড় ভাই সাহেব কেমন আছেন? জি ভালো। আপনার পুত্র তো সর্বনাশ করে দিয়েছিল। দোতলায় উঠে দেখি বোন্দা বোন্দা ধোঁয়া। কোথায় আমাকে দেখে ভয় টয় পাবে তা না, উল্টো ছেলে আমাকে বলে, আপনি এখন যান, আমরা খেলছি। আপনাকে দেখে মনেই হয় না যে আপনার এমন বিচ্ছু ছেলে মেয়ে আছে। আনিস গম্ভীর গলায় বলল, আপনি আপনার বাবার মতো হয়েছেন, সবাই সেরকম হয় না। খুবই খাঁটি কথা। তাছাড়া বড় ভাই সাহেব, একটা ব্যাপার কি জানেন? অল্প বয়সে মা মারা গেলে ঘাড়ের একটা রগ তেরা হয়ে যায়, ওদেরও তাই হয়েছে, রগ হয়ে গেছে তেরা। হতে পারে। এদের সামলাবার জন্য আপনার একটা বিবাহ করা দরকার। ঘরের শাসন হচ্ছে আসল শাসন। নেন, কেক মুখে দেন। ফ্রেঞ্চ বেকারি কেক, 100 টাকা পাউন্ড। আনিস কেক মুখে দিল। সুলাইমান সাহেব মধুর গলায় বললেন, অনেক পুরুষ মানুষ আছে যারা মনে করে সংসারে সৎ মা এলে ছেলেপুলেদের অত্যাচার হবে। কথা ঠিক, অত্যাচার হয়, তবে বুঝে সুঝে বউ আনলে হয় না। আমি বুঝে সুঝেই আনবো। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে। বুদ্ধি কম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয়। এদের খুশি করা খুবই সোজা। নিউ মার্কেট থেকে আসার পথে একটা 1 টাকা দামের একটা ফুলের মালা কিনে নিয়ে গেলেন, এতেই তারা খুশি। আর বউ যদি হয় অতি বুদ্ধিমতী, তাহলে কিছুতেই খুশি হবে না, জ্বালিয়ে মারবে। বোকা স্ত্রীর সংসার হচ্ছে সুখের সংসার। কি বলেন আরিফ সাহেব? বোকা মেয়ে পাওয়াই তো মুশকিল, সব মেয়েরই বুদ্ধি বেশি। বড় ভাই সাহেব ভুল কথা বললেন, পুরুষের চেয়ে মেয়েদের বুদ্ধি অনেক কম। তাই নাকি? হ্যাঁ, আমার মুখের কথা না, বৈজ্ঞানিকের আবিষ্কার। একজন পুরুষ মানুষের ব্রেইনের ওজন 1375 গ্রাম, আর একজন মেয়ে মানুষের 1225 গ্রাম, 150 গ্রাম কম। এই তথ্য পেয়েছেন কোথায়? খোঁজ খবর রাখি বড় ভাই, খোঁজ খবর রাখি। একেবারে মূর্খ তো না। কই, এখানে এখনো চা দিল না কেন? পেপসি খেলাম তো, আবার চা কেন? পেপসি খেলেন পানির বদলে। চা ছাড়া নাস্তা শেষ হয় নাকি? হয় না, হয় না। বসেন আনিস ভাই, বসেন বড় ভাই। আনিস নাস্তার শেষে চায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। সুলাইমান সাহেব বললেন, বড় ভাই সাহেব, এবার একটু কাজের কথা বলি। বলুন। ফ্ল্যাটটা যে ছেড়ে দিতে হয়। ছেড়েই দেব, বাড়ি খুঁজছি, বিশ্বাস করুন খুঁজছি, পা মাত্রই ছেড়ে দেব। বুধবারের মধ্যেই যে ছেড়ে দিতে হয় ভাই সাহেব। আমি একজনকে জবান দিয়ে ফেলেছি, সে বুধবারে বাড়িতে উঠবে। জবান তো বড় ভাই সাহেব রক্ষা করতে হয়। আমি যদি এর মধ্যে বাড়ি খুঁজে না পাই তাহলে আমি যাব কোথায়? আমি আমার একটা ঘর ছেড়ে দেব। মেহমান হিসাবে কয়েকদিন না হয় থাকবেন। চা এসে গিয়েছে। আনিস চায়ে চুমুক দিল, কি বলবে ভেবে পেল না। বড় ভাই সাহেব। জি বলুন। বলতে শরম লাগছে, না বলেও পারছি না। আপনার কাছে 3 মাসের ভাড়া পাওনা আছে, বলেছিলেন ব্যবস্থা করবেন। অবশ্যই করব,
তা করবেন আমি জানি, কিন্তু ভাই সাহেব যাওয়ার আগে করে যাওয়াটা কি ভালো না? একবার চলে গেলে হয়তো আপনার মনে থাকবে না। আনিস তিক্ত গলায় বলল, এই মুহূর্তে আমার হাত একেবারেই খালি, তবে স্ত্রীর কিছু গহনা আছে, ওইগুলো বিক্রি করা হলেও আপনার পাওনাটা মিটিয়ে দেব। এইটা খুব ভালো কথা বলেছেন। যে পুরুষ ঋণ রেখে এক কদম পা ফেলে না, সেই হচ্ছে সাচ্চা পুরুষ। বড় ভাই সাহেব, আমার একটা পরিচিত গহনার দোকান আছে, আপনি যদি চান আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, যাব আপনার সঙ্গে। কাল বিকেলে কি আপনার সময় হবে? হবে। এখন তাহলে উঠি, নাকি আরো কিছু খাওয়াবেন? সুলাইমান সাহেব হো হো করে অনেকক্ষণ হাসলেন, যেন এরকম মজাদার কথা অনেকদিন শোনেননি। আনিস শীতল গলায় বলল, এরকম শব্দ করে হাসবেন না সুলাইমান সাহেব। শব্দ করে হাসলে হার্টে প্রেসার পড়ে। আপনার যা বয়স তাতে হার্টে বাড়তি প্রেসার দেওয়াটা ঠিক না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। হাসাহাসি একেবারেই করবেন না। সবসময় মন খারাপ করে বসে থাকবেন, তাহলে দেখবেন হার্ট ভালো থাকবে, অনেক দিন বাঁচতে পারবেন। অনেক দিন বাঁচতে ইচ্ছে করে না। যত তাড়াতাড়ি কবরে যাব ততই ভালো। তাড়াতাড়ি কবরে চলে গেলে এই যে টাকা পয়সা রোজগার করছেন সেগুলো ভোগ করবে কে? ভোগ করবার জন্যই তো আপনার দীর্ঘদিন বেঁচে থাকার দরকার। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? হ্যাঁ, করছি। হাসলে হার্টের উপর যে চাপ পড়ে ওইটাও তাহলে ঠাট্টা? না, ওইটা ঠাট্টা না, ওইটা সত্যি। যে কারণে হাসি খুশি মানুষদের বেশি দিন বাঁচতে দেখা যায় না, বেঁচে থাকে খিটখিটে গম্ভীর ধরনের মানুষজন। দেখেন না, পৃথিবী ভর্তি বদমেজাজি বুড়ো বুড়ি। কথাটা তো ভাই সাহেব খুব ভুল বলেন নাই। কথা আমি সচরাচর ভুল বলি না। আচ্ছা, আজ যাই, কেমন? কাল সন্ধ্যায় দেখা হবে, একসঙ্গে গহনার দোকানে যাব ইনশাল্লাহ। হাসির ব্যাপারটা মনে রাখবেন, হাসি সম্পূর্ণ বন্ধ। দীর্ঘদিন বেঁচে থাকতে হলে রামগরুর ছানা হতে হবে। নিজের ঘরে ঢুকে আনিসের মন খারাপ হয়ে গেল। টগর এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে, নিশা ছবি আঁকছে। বাবাকে দেখে নিশা বলল, টগর ভাইয়ের শাস্তি আর কতক্ষণ হবে বাবা? আনিস বলল, শাস্তি শেষ। টগর বাবার দিকে তাকিয়ে হাসল। আনিস বলল, পা ব্যথা করছে? হ্যাঁ, করছে। আর কোনোদিন ফায়ার ব্রিগেড খেলা খেলবে না তো? টগর নাসূচক মাথা নাড়ল। আনিস বলল, মাথা নাড়লে হবে না, বলো আর কোনোদিন খেলবো না। আর কোনোদিন খেলবো না। ভেরি গুড। তোমরা এখন হাত মুখ ধুয়ে পড়তে বসো, আমি রান্না শেষ করি। নিশা বলল, আমি কি তোমাকে সাহায্য করব বাবা? না মা, সাহায্য লাগবে না। আজ তোমাদের কি খেতে ইচ্ছে করছে বলো বাবারা? ডিম ভাজি না তরকারি? টগর বলল, আমরা রোজ ডিম খাচ্ছি কেন বাবা? ডিম রান্না সবচেয়ে সহজ, এই জন্য ডিম খাচ্ছি। নিশা গম্ভীর গলায় বলল, আমরা পৃথিবীর সব ডিম খেয়ে শেষ করে ফেলছি, তাই না বাবা? হ্যাঁ তাই। এখন বই নিয়ে পড়তে বসো, যাও। বই নিয়ে যেতে ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে? নিশা অবিকল বড়দের মতো গলায় বলল, কি যে ইচ্ছা করছে তা নিজেও জানি না। আনিস হেসে ফেলল। তার ছোট মেয়েটি মায়াবতী হয়েছে। কি কথা বলার কি অদ্ভুত একটা ধরন। কোথা থেকে পেয়েছে সব? টগর বলল, আজ রাতে কি গল্প বলার আসর বসবে বাবা? এখনো বুঝতে পারছি না। গল্প বলার আসর শেষ পর্যন্ত বসলো না। নিশা ঘুমিয়ে পড়েছে। একা একা গল্প শুনতে টগরের ভালো লাগে না, অথচ তারও ঘুম আসছে না। আনিস তার পিঠ চুলকে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, তাতেও কিছু হলো না। টগর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু পর পর বলছে, ঘুম আসছে না বাবা।
একেবারেই আসছে না? না। তাহলে আসো, নতুন ধরনের একটা খেলা দুজনে মিলে খেলি। কি খেলা? এই খেলাটির নাম হচ্ছে সত্য মিথ্যা খেলা। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি মিথ্যা জবাব দেবে। 10টা প্রশ্ন করব। প্রতিবারই যদি মিথ্যা জবাব দিতে পারো তাহলে তুমি জিততে যাবে। যেমন ধরো, আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি যদি বলো টগর, তাহলে তুমি হেরে যাবে। সব জবাব দিতে হবে মিথ্যা। এটা তো খুব সহজ খেলা বাবা। মোটেই সহজ না, খুব কঠিন খেলা। কারণ মানুষ বেশিক্ষণ মিথ্যা বলতে পারে না। পরপর মিথ্যা বলা মানুষের জন্য খুবই কঠিন। বেশিরভাগ মানুষই পারবে না। আমি পারবো বাবা। এসো শুরু করা যাক। রেডি, 1 2 3। আচ্ছা খোকা, তোমার নাম কি? টগর? জি না, আমার নাম টগর না। তোমার ছোট একটা বোন আছে না? জি না, আমার একটা ভাই আছে। তুমি কি ক্লাস 3-তে পড়ো? জি না, আমি ক্লাস 10-এ পড়ি। তোমার কি 3টা হাত আছে? হ্যাঁ, আমার 3টা হাত আছে। তুমি কি তোমার মাকে খুব ভালোবাসো? হ্যাঁ, বাসি। আনিস হেসে ফেলল। টগর মাথা নিচু করে ফেলেছে। আনিস বলল, দেখলে টগর, মাত্র 5টা প্রশ্নই তুমি সত্যি কথা বলে ফেললে। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা খুবই কঠিন। মিথ্যা বলা কঠিন কেন বাবা? কঠিন কারণ মানুষ মিথ্যা কথা বলার জন্য তৈরি করা হয়নি। তবুও আমরা মিথ্যা কথা বলি। যখন বলি তখন আমাদের খুব কষ্ট হয়। কই, আমার তো কষ্ট হয় না। তুমি কি মিথ্যা কথা বলো? হ্যাঁ বলি, স্কুলে বলি। আনিস উপদেশমূলক কিছু বলবে কি বলবে না এই নিয়ে খানিকক্ষণ ভাবলো। শৈশবে নীতিকথার আসলে কি কোনো গুরুত্ব আছে? একই পরিবারের 4টি ছেলে মেয়ে শৈশবে একই ধরনের নীতিকথা শোনে এবং বড় হয়ে চারজন ছেলে মেয়ে 4 রকমের হয়। আনিসের ধারণা, শিশুরা বইয়ের উপদেশ গ্রহণ করে না। একটি শিশু অন্য একটি শিশুর কথা শোনে, কিন্তু একজন বয়স্ক মানুষের কথা শোনে না। তাদের জগৎ ভিন্ন, তারা নিজেদের জগৎ থেকে শিক্ষা গ্রহণ করে। টগর টগর জবাব দিল না। আনিস দেখলো টগর ঘুমিয়ে পড়েছে। তার নিজের চোখেও ঘুম জড়িয়ে আসছে, কিন্তু সে জানে বিছানায় শোয়া মাত্র ঘুম চলে যাবে। নানান উদ্ভট চিন্তা মাথায় ভর কর, তারপর আসবে সুখময় কিছু কল্পনা। সেই কল্পনায় 24 বছর বয়সী একজন তরুণী এসে ঘরে ঢুকবে। পান খাওয়ায় সেই তরুণীর ঠোঁট লাল হয়ে আছে। তরুণীটির চোখে বিন্দু বিন্দু ঘাম, টলমলে চোখে স্নিগ্ধ ছায়া। আনিস বিরক্ত মুখে ভঙ্গি করে বলবে, আবার পান খেয়েছো? তরুণীটি বলবে, হ্যাঁ খেয়েছি। দাঁতগুলি নষ্ট করবে? করলে করব, সারাদিন একবার পান খাই তাতেই। আচ্ছা যাও, আর কিছু বলবো না। তোমার কি চা লাগবে? হুম। ঘুমোতে যাবার আগে কেউ চা খায় এই প্রথম দেখলাম। ঘুমোতে যাব তোমাকে কে বলল? ঘুমোবে না? নো ম্যাডাম, সারা রাত জাগবো। লেখালেখি? হ্যাঁ, লেখালেখি। নতুন উপন্যাস শুরু করেছি। তুমি না বললে সোমবার থেকে শুরু করবে? না, 2 দিন আগেই শুরু করলাম আর কি। উপন্যাসের নাম কি? ময়ূরাক্ষী। নামটা কেমন? সত্যি জানতে চাও? হ্যাঁ। বললে রাগ করবে না তো? না, এর মধ্যে রাগ করার কি আছে? নিউ এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে, সেই দোকানের নাম ময়ূরাক্ষী। আনিস তাকিয়ে আছে। তরুণীটি খিলখিল করে হাসছে। হাসতে হাসতে তার চোখে প্রায় পানি এসে গেল, তবুও সে হাসছে। কি অসাধারণ একটা দৃশ্য! এমন চমৎকার দৃশ্য তার জীবনে অভিনীত হয়েছে, এই কথাটা আজ আর কিছুতেই বিশ্বাস হতে চায় না। আজ মনে হয় রাত্রি নামে কোনো তরুণীর সঙ্গে তার কোনোদিনই পরিচয় ছিল না। সবই কল্পনা, সবই মায়া।